গণটিকাদানের তৃতীয় দিনে উপচে পড়া ভিড়, মজুদের চেয়ে চাপ বেশি থাকায় হিমশিম অবস্থা। ভ্যাকসিনের লেগে আইসি ভোর 5টা, গতকালকে আসলাম, আইসা হয় নাই, আবার আজকে আসছি ভোর 5টা বাজে আসছি, কেন আবার বলতেছে আগামীকালকে আসতে। রেজিস্ট্রেশন করা লাগে নাই, আয়া সুন্দর করে সিরিয়ালে দাঁড়ায় ভ্যাকসিনটা নিয়ে গেলাম। 15 তারিখের মধ্যে কোভ্যাক্স থেকে আরো 34 লক্ষ ভ্যাকসিন পৌঁছাবে এবং চায়না থেকে আমাদের ক্রয়কৃত 10 লক্ষ ভ্যাকসিন পৌঁছাবে। করোনায় একদিনে প্রায় 250 মৃত্যু, ঢাকাতেই 83 জন। অর্ধেক যানবাহন চলছে কিনা হিসাব রাখবে কে, প্রশ্ন খোঁজ সড়ক মন্ত্রীর। মালিক পক্ষ বলছে বাস্তবায়ন অসম্ভব। কেউর একটি মাত্র গাড়ি আছে, তাহলে এটা কিভাবে আমরা নির্ণয় করব কার কয়টা গাড়ি চলতেছে? চালু করতে গিয়ে অর্ধেক চালু হবে, অর্ধেক হবে না, এটার গ্যারান্টি কে দেবে? দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ফেরির ধাক্কা, বেপরোয়া ফেরিটি শিমুলিয়া ঘাটে ভিড়তেই ট্রাক ছিটকে পড়ল দুটি প্রাইভেট কারের ওপর, বেশ কয়েকজন আহত। রাজধানীতে খোদ রিহ্যাব সভাপতির ভবনেই মিলল লার্ভা, 5 লাখ টাকা জরিমানা। 60 ভাগ নির্মাণাধীন ভবনী এডিসের খোয়ার, আজও হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত 2 শতাধিক। বগুড়ায় 7 বছর পর বাড়ি ফিরলেন কথিত খুন হওয়া যুবক শামীম। হত্যা মামলায় জেল খাটেন আজিজার, পুলিশের বিরুদ্ধে পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ। পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা দিয়েছে একটি ফেরি। পিলারে ধাক্কা দিয়ে ফেরিটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ভিড়তেই সেখান থেকে একটি ট্রাক ছিটকে দুটি প্রাইভেট কারের ওপর পড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই মুহূর্তে শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, জাফর, আপনি যদি আমি একটু দেখাতে পারি যে এই পদ্মা সেতুর 10 নম্বর ফুটিতে যে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লেগেছে, সে ধাক্কার ঘটনায় দেখেন যে কিভাবে একটি ট্রাক কিন্তু আরেকটি প্রাইভেট কারে করে পড়ে গেছে এবং পাশে যে আরেকটি ট্রাক আছে সেই ট্রাকের চাপায় কিন্তু প্রাইভেট কারটি এমনভাবে অবস্থান করছে যে এদিকে সরিয়ে নেওয়া যাচ্ছে না। পিছনে কিন্তু র্যাকার তলব করে আনা হয়েছে, সেই র্যাকার দিয়ে যে পণ্যবর্তী বাহিনী সহ বিআইডব্লিউটিসি এখানকার বিভিন্ন পর্যায়ের লোকজন কিন্তু এই কাজটি করবার চেষ্টা করছেন এবং শিমুলিয়ার যে 2 নম্বর ফেরিঘাট সেখানে দ্রুত নোঙ্গর করার পরে কিন্তু নানা রকম প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ফেরিটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই দুর্ঘটনা কবলিত ফেরিটি কিন্তু ডুবে যাচ্ছিল। এটির যে একটি পাশে কিন্তু প্রায় 1.5 ফুটের মতো একটা জায়গা বড় একটা ছিদ্র হয়েছে ধাক্কার আঘাতে এবং সেখান থেকে কিন্তু সমানে পানি ঢুকছে এবং সেই পানিগুলোকে থামানোর জন্য কিন্তু এখানে যে ভ্রাম্যমান ওয়ার্কশপ আছে সেখানকার ওয়ার্কশপ থেকে এসে জ্বালাইয়ের চেষ্টা করে সেই ছিদ্র বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি কিন্তু যে পানি উঠেছে ফেরিতে সেই পানিগুলোকে সরিয়ে নেওয়ার জন্য দমকল বাহিনী এবং বিআইডব্লিউটিসির যে স্থানীয় পাম্প রয়েছে সেই পাম্প দিয়ে কিন্তু সরানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু এখানে যে সার্বিক পরিস্থিতি সেটি বলা হচ্ছিল যে এই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর যে এই ফেরিটিকে গেল 2 দিন আগে পাটুরিয়া থেকে এই বাংলাবাজার শিমুলিয়া রুটের জন্য নিয়ে আসা হয় এবং এটি কিন্তু বিকেল 6টা বাজে সেই মাদারীপুরে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসে এবং আসার পরে কিন্তু সন্ধ্যা 7:45টার দিকে এই 10 নম্বর খুঁটির সঙ্গে প্রচন্ড বেগে ধাক্কা লাগে এবং ধাক্কায় কিন্তু আপনারা দেখছেন যে গাড়ি একটি আরেকটির উপর পড়ে যাওয়া সহ অনেকে কিন্তু মাটিতে পড়ে যায় এবং যারা এই ফেরিতে ছিলেন অনেকেই কম বেশি আহত হয়েছেন। তবে এর মধ্যে 2 জনকে কিন্তু হসপিটালে পাঠানো হয়েছে। তবে এই গাড়ির ভিতরে তেমন লোকজন না থাকবার কারণে এই ফেরিতে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয় এবং ফেরিটি দ্রুত নোঙ্গর করা না গেলে কিন্তু ফেরিটি ডুবে যাওয়ার একটি আশঙ্কা ছিল। যারা দায়িত্বশীল তারা বলছিলেন যে পদ্মা সেতুর দুর্ঘটনাস্থল থেকে এই ঘাটে আসতে কিন্তু প্রায় 15 মিনিট সময় লেগেছে এবং ফেরিটি এরকম রোডো ফেরি, এটা কিন্তু যেখানে সেখানে নোঙ্গর করা যাচ্ছে না, সে কারণে কিন্তু দ্রুত এই ঘাটে আনার পরেই যেই যানবাহনগুলো আছে কিছু যানবাহন কিন্তু
এখান থেকে নামতে পেরেছে। এখনো পর্যন্ত কিন্তু যে 27টি যানবাহন ছিল, এই 27টির মধ্যে কিন্তু এখনো আমরা দেখছি 4টি যান আটকে আছে এবং পিছনে একটি ট্রাক সেটি নামতে পারছে না। আর এই দুর্ঘটনার কারণে কিন্তু দুটো ট্রাক এবং একটি প্রাইভেট কার সেটি কিন্তু আটকে আছে। এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে যে 10 নম্বর খুঁটির যেখানে আঘাতটি এবার লেগেছে সেই আঘাতটি কিন্তু অন্য 3টা আঘাতের চেয়ে অনেক বেশি। এবং অন্যান্যবার যে স্কেচ পাওয়ার কথা বলা হয়েছে, এবার কিন্তু স্কেচ পায়নি। যে পাইল ক্যাপ রয়েছে 10 নম্বর খুঁটি, সেই পাইল ক্যাপে কিন্তু একটা অংশ কিন্তু কংক্রিট ঝরে পড়েছে এবং সেটি কিন্তু পদ্মা সেতুর বড় ধরনের ক্ষতি না হলেও কর্তৃপক্ষ বলছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গেল জুলাই মাসে যে 3টি এরকম ঘটনা ঘটেছে, যেটি 2 তারিখ, 16 তারিখ এবং সর্বশেষ 23 তারিখ। এবং সেই দুর্ঘটনার পরে কিন্তু তারা যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল BIWTC থেকে, সেখানে 3টি সুপারিশ করা হয়েছিল। একটি সুপারিশ করা হয়েছিল যে যেহেতু পদ্মা সেতু যে ভাটিতে এই শিমুলিয়া ঘাট আর বাংলা বাজার হচ্ছে উজানে, দুটো ঘাটই উজানে সরিয়ে নেওয়া অথবা দুটো ঘাটই কিন্তু ভাটিতে রাখার জন্য বলা হয়েছিল। এবং এই যে ঘাট সরিয়ে নেওয়ার সুপারিশ ছাড়াও কিন্তু পদ্মা সেতুর যে পাইল ক্যাপ সেখানে রাবার লাগানোর কথা ছিল, অথবা এই ফেরিতে যে ফেরিগুলো চলছে এই রুটে সেখানে এই স্রোতের সঙ্গে পাল্লা দেওয়ার মতো যে সক্ষমতা সম্পন্ন ফেরি কিন্তু নিয়ে আসবার কথা ছিল, কিন্তু সেগুলো কিন্তু তেমন কোনোটাই বাস্তবায়িত না হওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এই জন্য সেতু কর্তৃপক্ষ খুবই অসন্তোষ প্রকাশ করেছেন এবং এখানে বড় এই ফেরিটি ডুবে গেলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তো এই ছিল এই শিমুলিয়া ঘাটের সবশেষ জাফর। পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আজও একটি ফেরি ধাক্কা দিয়েছে। চতুর্থবারের মতো এই ধরনের দুর্ঘটনা ঘটল। সে খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। করোনার গণটিকাদান প্রসঙ্গ। গণটিকাদানের তৃতীয় দিনেও কেন্দ্রে কেন্দ্রে ছিল প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। কিছু কেন্দ্রে দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত টিকা পাননি অনেকে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানালেন 15ই আগস্টের মধ্যে দেশে আসবে আরও 1/2 কোটি টিকা। তৃতীয় দিনের গণটিকাদান ক্যাম্পেইন কর্মসূচিতেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। আগের 2 দিনের মতো এদিনও ছিল ক্যাম্পেইনের টার্গেট জনগোষ্ঠী পিছিয়ে পড়া মানুষের ব্যাপক সাড়া। উপচে পড়া ভিড়ে আগ্রহ ভরে দীর্ঘ সারিতে অপেক্ষা। নিবন্ধনের জটিলতা নয়, কেবল জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা পাওয়ায় সন্তোষ প্রকাশ টিকাগ্রহীতাদের। বলার অপেক্ষা রাখে না যে অবশ্যই ভালো অনুভূতি হচ্ছে যে ভ্যাকসিনটা এত সহজে খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। ভালোই লাগছে। ভ্যাকসিনের লেগে আইছি ভোর 5টায় ফজর নামাজ পড়ে এনেছি, সিরিয়ালে দাঁড়াইছি, এই যে মাত্র পাইলাম। সবার কাছে শুনে আসছি যে রেজিস্ট্রেশন করা লাগে নাই, আয়া সুন্দর করে সিরিয়ালে দাঁড়ায় ভ্যাকসিনটা নিয়ে গেলাম। তবে চাহিদার তুলনায় টিকার কম মজুদে তৈরি হয়েছে অব্যবস্থাপনা। অনেক কেন্দ্রে ভোর থেকেই অপেক্ষায় থাকেন শত শত মানুষ। তারপরও অনেককে ফিরে যেতে হয় হতাশা নিয়ে। কোনো কোনো কেন্দ্রে কার্যক্রম শুরুর ঘণ্টা দেড়েকের মধ্যেই ফুরিয়ে যায় নির্ধারিত টিকা। সেই ভোরে আসছি, লাইন ধরছি, তো টোকেন দিছে, এখন শেষমেশ আইসা দেখি যে টিকা নাই। গতকালকে আসলাম, আইসা হয় নাই, আবার আজকে আসছি ভোর 5টা বাজে আসছি, কেন আবার বলতেছে আগামীকালকে আসতে। মানুষের যে আগ্রহ টিকার জন্য, তাতে আরো বাড়ালি ভরা সবচেয়ে থেকে এটা ভালো হয়। আরো সপ্তাহব্যাপী ক্যাম্পেইনে 32 লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও শুরুর 2 দিনেই প্রথম ডোজ নিয়েছেন 37 লাখের বেশি মানুষ। ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে বড় চ্যালেঞ্জ এখন মজুদ বাড়ানো। স্বাস্থ্যমন্ত্রী জানালেন চলতি মাসে মিলবে আরও 1 কোটি টিকা, যার মধ্যে 54 লাখে আসছে সপ্তাহখানেকের মধ্যে। 15 তারিখের মধ্যে কোভ্যাক্স থেকে আরও 34 লক্ষ ভ্যাকসিন পৌঁছাবে এবং চায়না থেকে আমাদের ক্রয়কৃত 10 লক্ষ ভ্যাকসিন পৌঁছাবে এবং আরও 10 লক্ষ ওনারা উপহার হিসেবে দেবে। এছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহেই আসছে ফাইজারের 60 লাখ ডোজ, আর চীনের সঙ্গে হতে যাচ্ছে আরও 6 কোটি টিকা কেনার চুক্তি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গণটিকা ক্যাম্পেইন নয়, অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে হবে হাসপাতাল কেন্দ্রিক টিকা কেন্দ্র থেকে। বিশেষজ্ঞরা বলছেন ঝুঁকিতে থাকায় নারীদের জন্য থাকতে হবে আলাদা বসার ব্যবস্থা। ভিড় এড়ানো সহ দ্রুত সময়ের মধ্যে টিকা দেওয়া নিশ্চিত করার তাগিদ দেন তারা। কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতিতে বাড়ছে অন্তঃসত্ত্বা নারীদের ঝুঁকিও। সুরক্ষা নিশ্চিতে গত কয়েকদিন ধরে নীতি নির্ধারকদের আলোচনায় ছিল এই নারীদের টিকার আওতায় আনা।
অবশেষে বিভিন্ন দেশের তথ্য উপাত্ত গবেষণা পর্যালোচনা আর জাতীয় টিকা পরামর্শ কমিটির সুপারিশের পর রোববার আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য অধিদপ্তর জানায় এখন থেকে অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীরও নিতে পারবেন টিকা। তবে হাসপাতালে টিকা কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকা নেবেন নাকি আলাদা ব্যবস্থা থাকবে এই বিষয় এখনো পরিষ্কার নয়। বিশেষজ্ঞরা বলছেন অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা, ভিড় এড়ানো সহ দ্রুত সময়ের মধ্যে টিকা দেওয়া নিশ্চিত করা জরুরি। আমরা যদি তাদেরকে খবর দিই কে কবে এই টিকাটা নিয়ে আসবে, ইভেন আমরা যদি ইপিআই টিকার সাথেও এই টিকাটাকে যুক্ত করি গর্ভবতী মহিলা এবং দুগ্ধ দানকারী নারীদের জন্য, তাহলে তাদের জন্য এটা বরঞ্চ বেশি সুবিধা হবে। তারা বাচ্চাদের যেদিন টিকা নিতে যাবে সেই দিন এই টিকাটাও নিয়ে নেবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গণটিকা ক্যাম্পেইন কর্মসূচির আওতায় আসবেন না অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীরা। নিবন্ধনের মাধ্যমে তাদের টিকা নিতে হবে হাসপাতাল কেন্দ্রিক টিকা কেন্দ্র থেকে। এছাড়া টিকা নেয়ার দিন অসুস্থ, দীর্ঘমেয়াদী রোগ সহ বেশ কিছু ক্ষেত্রে টিকা নিতে পারবেন না অন্তঃসত্ত্বা নারীরা। টিকা দেওয়ার সাধারণ নিয়ম যেটা, যে এনআইডি দিয়ে নিবন্ধন করতে হবে, নিবন্ধন করার পরে কেন্দ্রে আপনি যাবেন, সেখানে ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ নিয়ে কনসেন্ট ফর্মে স্বাক্ষর করে গর্ভবতী মা টিকা নিতে পারবেন। দুগ্ধদানকারী মাদের জন্য কোনো কনসেন্ট ফর্মও লাগবে না, কোনো অনুমোদনও লাগবে না। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের বিভিন্ন দেশে অন্তঃসত্ত্বা নারীদের টিকা প্রয়োগে বিরূপ কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে গণটিকাদান ও করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আফজাল, আমরা মাত্রই যে প্যাকেজটি দেখলাম সেখানে টিকা নিয়ে কথা হচ্ছিল, একটু আপনার কাছে জানতে চাই যে অনেকেই কিন্তু ভ্যাকসিনের নিবন্ধন করেছেন, 20 দিন পার হয়েছে, কিন্তু এর মধ্যে গণটিকাদান চলছে, তারা SMS পাননি। এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিয়েছে কিনা? এ বিষয়ে কর্তৃপক্ষ, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আইসিটি বিভাগের সাথে কথা হচ্ছে এবং তারা চেষ্টা করছেন যে তথ্যগত যে দিকগুলোর কারণে মেসেজ পাচ্ছেন না তাদেরকে সেই মেসেজটি যাওয়া হবে। আজকে আবার নতুন করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে যেহেতু টিকার মজুদটা কম, সেই কারণে ধীরে ধীরে মেসেজগুলো যাচ্ছে, মজুদ বাড়লে মেসেজগুলো তাদের কাছে চলে যাবে। আর টিকার যে মজুদটা আমরা দেখছি যে আমাদের টিকার ক্যাম্পেইন চলছে, গণহারে টিকা দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে 7 দিনে বা 6 দিনে আমরা 30 লাখ মানুষকে টিকা দেওয়া হবে, কিন্তু আমরা দেখেছি যে প্রথম 2 দিনেই প্রায় 35 লাখ মানুষ টিকা নিয়েছেন। আজকের দিনের হিসাবটা আমরা এখনও পাইনি, হয়তো কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। আমরা দেখতে চাই যে টিকা গ্রহণ কত মানুষ করেছেন। টিকা এসেছে এখন পর্যন্ত আমাদের দেশের টিকা এসেছে 2,56,43,920 ডোজ। প্রথম ডোজ নিয়েছেন 1,30,72,969 জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন 44,97,315 জন। আর টিকার মজুদ আছে 80,73,636 ডোজ। এটি হচ্ছে শনিবার পর্যন্ত। এর মধ্যে গতকালকে 6,47,000 টিকা নিয়েছেন। আজকে আমরা শুধুমাত্র ঢাকা দক্ষিণের হিসাবটাই বলতে পারি যে প্রায় 26,000-এর বেশি মানুষ টিকা নিয়েছেন। অর্থাৎ আমাদের হাতে টিকার মজুদ কিন্তু প্রায় 50 লাখের মতো হবে, আছে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এই সপ্তাহে আরও প্রায় 54 লাখ ডোজ টিকা আসবে, আগামী মাসেও টিকা আসবে। টিকার মজুদটা যদি বাড়াতে না পারি তাহলে যে গণহারে টিকার যে কর্মসূচি চলছে অনেক ক্ষেত্রেই সেটি ব্যাহত হবে। আমরা এর মধ্যে খবর পাচ্ছি কেন্দ্রে মানুষ যাচ্ছেন কিন্তু টিকা পাচ্ছেন না। যেই কেন্দ্রে 350টা টিকার মজুদ বা টিকার বরাদ্দ, সেই কেন্দ্রে যাচ্ছেন 1000 থেকে 1200 সংখ্যক মানুষ, তাহলে কিভাবে মানুষ টিকা পাবে? তো আজকে করোনায় দেশে মারা গেছেন 245 জন মানুষ। এটি নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমাদের হাতে, আমরা এখন রিপোর্টটি দেখব। দেশের সামগ্রিক করোনা পরিস্থিতির খবর। একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে কোভিড-19, কোনোভাবেই থামানো যাচ্ছে না প্রাণঘাতী ভাইরাসটিকে। মৃত্যুর মিছিলে হাসপাতালের প্রাঙ্গণ হয়ে উঠছে বিষাদময়। মৃত্যু যন্ত্রণা কুরে কুরে খাচ্ছে রোগী ও স্বজনদের। দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় ডেল্টার রূপ। প্রতিফলন ঘটছে ঈদ পরবর্তী শঙ্কার। 24 ঘন্টায় সর্বাধিক 83 জন মারা গেছেন ঢাকা বিভাগে। তাদের মধ্যে ঢাকায় 52, গাজীপুরে 7 ও ফরিদপুরে 3 জন। ডেল্টা ভেরিয়েন্টের আগ্রাসী রূপ দেখছে চট্টগ্রাম বিভাগ। 24 ঘন্টায় মারা গেছেন 71 জন, তাদের মধ্যে কুমিল্লার 26 এবং চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার 13 জন করে। তৃতীয় সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে 25 জন, তাদের মধ্যে কুষ্টিয়ার 9, ঝিনাইদহের 5 ও যশোরের 4 জন। ঈদুল আজহার সময় যে মানুষজন মেলামেশা করছে, স্বাস্থ্যবিধি মানে নাই, বিশেষ করে মাস্ক ব্যবহার করে নাই, এই সব কিছু মিলাই আমাদের করোনা রোগী ভর্তি বৃদ্ধি পেয়েছে। করোনায় বিধ্বস্ত রংপুর বিভাগ। 24 ঘন্টায় মারা গেছেন 19 জন, তাদের মধ্যে রংপুরের 5, ঠাকুরগাঁওয়ের 4 ও দিনাজপুরের 3 জন।
সিলেট বিভাগেও ছড়িয়েছে করোনার দাপট। একদিনে বিভাগে 18 জন মারা গেছেন, তাদের মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় 14 জন। কেউ যদি মারা যায় তখন আইসিইউ খালি অথবা কেউ রিলিজ পেলে, রিলিজের সংখ্যা খুব কম। করোনার দানবীয় থাবায় টালমাটাল ময়মনসিংহ বিভাগ, কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না মৃত্যু ও শনাক্তের হার। 24 ঘন্টায় বিভাগটিতে 13 জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণহীন পরিস্থিতি রাজশাহী বিভাগে, মৃত্যুর সূচকে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। 24 ঘন্টায় বিভাগে 10 জন মারা গেছেন। যত বেড রয়েছে তবে রোগীর চাপ বাড়ছে প্রতিনিয়ত। করোনায় বিপর্যস্ত বরিশাল বিভাগ, 24 ঘন্টায় 6 জনের প্রাণ ঝরেছে। আইসিইউ এর সংকটে বাড়ছে ভোগান্তি। কিছু কিছু ওষুধ বাইরে থেকে নেওয়া লাগছে। এই সমস্ত ওষুধগুলো যদি আমাদের হসপিটাল থেকে পুরোটাই সরবরাহ করতো তাহলে আমাদের জন্য একটু আর্থিকভাবে সুবিধা হয়। আহসানুল করিম, সময় সংবাদ। আফজাল, আমরা রিপোর্টটি যেমনটি দেখলাম যে আজকে কিন্তু সারা দেশে যে শনাক্তের হার সেটি 24% আমরা দেখেছি নেমে এসেছে, গতকালকেও সেটি 27% ছিল। তাহলে কি আমরা বলতে পারি যে সংক্রমণ কমে আসছে? না, সংক্রমণ কমে আসছে এটি এখনই বলা যাবে না, কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে সংক্রমণের হার 27 থেকে 30-এর মধ্যেই ওঠানামা করছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সংক্রমণের হারটা একটু কমেছে। আমরা যদি 24 ঘন্টায় দেশের করোনা পরিস্থিতির আমরা যদি দেখি এক নজরে, তাহলে দেখব যে 24 ঘন্টায় মারা গেছেন 245 জন, শনাক্ত হয়েছেন 11,463 জন, শনাক্তের হার 24.28%, মোট শনাক্ত 13,65,158 জন, মোট মৃত্যু হয়েছেন 22,897 জন। এর মধ্যে পুরুষ মারা গেছেন 128 জন, নারী মারা গেছেন 117 জন। নারী মৃত্যুর সংখ্যা কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে বাড়ছে। আমরা একটি পত্রিকার হিসেব দেখছিলাম যে 21 সপ্তাহে এই সংক্রমণের হার প্রায় দ্বিগুণ হয়ে গেছে, কয়েক গুণ হয়ে গেছে এই নারী মৃত্যুর হারের সংখ্যাটি দিয়ে। আর এই যে 245 জন মারা গেছেন, এর মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন 185 জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন 49 জন, আর বাসায় মারা গেছেন 11 জন। এই হচ্ছে আজকের পরিসংখ্যান। আর যদি বিভাগ ভিত্তিক দেখি, বিভাগ ভিত্তিক মৃত্যুর দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা আজকেও শুরুর দিকে রয়েছে। ঢাকায় মারা গেছে 83 জন, চট্টগ্রামে 71 জন, খুলনায় 25 জন, রংপুরে 19 জন মারা গেছেন। আর সিলেটে মারা গেছেন 18 জন, ময়মনসিংহে 13 জন, রাজশাহীতে 10 জন এবং বরিশালে 6 জন মারা গেছেন। এই হচ্ছে 245 জনের পরিসংখ্যান। আর আপনি গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল যে 11 তারিখ থেকে সবকিছু খুলে দেবে। এর মধ্যে তো 10 তারিখের পরে রাত 12টার পর থেকে সবকিছুই খুলে দেওয়া হচ্ছে মোটামুটি। এই প্রশ্নটার উত্তর দিব। আগে এই ট্রান্সপোর্ট যেহেতু খুলে যাচ্ছে, গণপরিবহন চালু হচ্ছে, সেটি নিয়ে একটি রিপোর্ট রয়েছে, আমরা আগে রিপোর্টটি দেখে আসি। জাফর। রাজধানীতে গণপরিবহন সংকটে স্বাভাবিক সময়েই ভুগতে হয় খেটে খাওয়া মানুষকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষাতেও মেলে না কাঙ্ক্ষিত বাহন। রোববার কঠোর বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপনে বলা হয়, বাসে শতভাগ আসনে যাত্রী বসলেও মোট সংখ্যার অর্ধেক চলবে রুটগুলিতে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এক সিট ফাঁকা রেখেও যাত্রী ভিড় সামলানো যায়নি। সবকিছু খুলে দেওয়ার পর গণপরিবহনের সংখ্যা কমালে মানুষের চাপে সংক্রমণ ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা তাদের। অর্ধেক যদি চলে তা অর্ধেক শ্রমিক কি না খেয়ে মারা যাবে? মাইক্রো প্রাইভেট গাদাগাদি করে মানুষ টানে, তাতে করোনার কিছু হয় না। আমাদের বাস চললেই করোনা হয়। যদি সব গাড়ি চলতো তাহলে সিট অর্ধেক হলেও সব পরিবহন শ্রমিকও বাঁচত, আমরাও বাঁচতাম। স্থানীয় প্রশাসন ও পরিবহন মালিক শ্রমিক কর্তৃপক্ষকে তদারকির দায়িত্ব দেওয়া হলেও পরিবহন মালিকরা বলছেন, কবে কোন বাস চলবে তা নির্ণয় করা প্রায় অসম্ভব। হাজারো হাজারো গাড়ির মালিক সারা দেশে, এবং কেউর একটি মাত্র গাড়ি আছে। তাহলে এটা কিভাবে আমরা নির্ণয় করব কার কয়টা গাড়ি চলতেছে? এটা অনেকটা অসম্ভব ব্যাপার বলে আমি মনে করি। এদিকে এমন সিদ্ধান্ত নেয়ার আগে আলোচনা করা দরকার ছিল বলে মনে করেন সড়ক পরিবহন মন্ত্রী। আর মন্ত্রী পরিষদ সচিব বললেন, ঢাকা ও চট্টগ্রামে একসাথে বেশি গাড়ি প্রবেশ ঠেকাতেই নেওয়া হচ্ছে এ সিদ্ধান্ত। একসাথে যেন বেশি গাড়ি ঢাকার দিকে বা চিটাগাংয়ের দিকে না ঢুকে, তাহলে এইটা তারা প্রত্যেকটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ওনারা তাদের সাথে বসে ডিসিশন নেবে। আমরা এটা তাদের কাছে দায়িত্ব দিই। প্রজ্ঞাপনে যে এই বিষয়টি আমাদের মন্ত্রণালয় বিআরটিএর সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আলোচনা করে নিলে ভালো হতো, কারণ এই যে চালু করতে গিয়ে অর্ধেক চালু হবে অর্ধেক হবে না, এটার গ্যারান্টি কে দেবে? এর আগে এক সিট ফাঁকা রেখে 60% ভাড়ায় বাস চললেও 11 আগস্ট থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জাফর। আফজাল, প্রতিবার প্রজ্ঞাপনের সময় কিন্তু আমরা দেখি যে কোনো না একটা কোনো অসামঞ্জস্যতা থাকে। যেমন এবারের প্রজ্ঞাপনেও দেখছি যে অর্ধেক গাড়ি চলবে, খোদ সড়ক মন্ত্রী প্রশ্ন তুলেছেন। তাহলে কি এক ধরনের সমন্বয়হীনতা আছে আসলে?
সমন্বয়হীনতা আছে এটি ওবায়দুল কাদেরই পরিষ্কার করেছেন যে এই সিদ্ধান্তটা আসলে কিভাবে নেওয়া হয়েছে। কারণ যে পরিমাণ গাড়ির সংখ্যা বলা হচ্ছে যে চট্টগ্রাম এবং ঢাকা শহরে যেন অতিরিক্ত গাড়ি না ঢুকতে পারে সেই জন্য এই ব্যবস্থা। এবং আজকে মন্ত্রিপরিষদ সচিব কিন্তু পরিষ্কার করেছেন যে এই পরামর্শটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এসেছে। ওবায়দুল কাদের বলছেন যে তাদের মন্ত্রণালয়ের সাথে এমনকি বিআরটি এর কারোর সাথে কোনো আলোচনা করা হয়নি। আর গণপরিবহন যারা মালিক রয়েছেন তারা বলছেন যে এই সিদ্ধান্তটা ততক্ষণ পর্যন্ত বাস্তবসম্মত হতো যদি সবগুলো গাড়ি চলাচলের অনুমতি দিতেন, কিন্তু এক সিট ফাঁকা রেখে এর আগে যেটা দেখেছিলাম সেটি যদি ব্যবস্থা করা হতো। এবং স্বাস্থ্য বিভাগ যারা বলছেন যে এইবারে লকডাউনটা তুলে দেওয়ার একমাত্রই কারণ হচ্ছে তারা জোর দিচ্ছেন যে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে। কিন্তু এই যে সব সিটেই যাত্রী বসবেন, যাত্রীর গাড়ির সংখ্যা অর্ধেক হবে, সেটির ক্ষেত্রে কতটুকু স্বাস্থ্যবিধি রক্ষা হবে সেটি আসলে মোটেও বোধগম্য নয়। এবং এটি নিয়েই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। আজকে কিভাবে চলবে পরিবহন খাত, দেখতে পাচ্ছি যে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী 38 জোড়া আন্তনগর ট্রেন চলবে, 20 জোড়া মেল ও কমিউটার ট্রেন চলবে। আর টিকিট 50% অনলাইনে, 50% কাউন্টার থেকে বিক্রি হবে। এটি হচ্ছে ট্রেনের বিষয়। আর বাস চলবে বলা হচ্ছে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী, মোট পরিবহনের অর্ধেক চলবে। এটি তদারকি কে করবে? এটি হচ্ছে মূলত প্রশ্ন। এইটি তদারকির জন্য কিন্তু স্থানীয় প্রশাসন, নিজ নিজ অধিক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা, মালিক ও শ্রমিক সংগঠন। আর লঞ্চ চলবে আসন সংখ্যার সমপরিমাণের যাত্রী নিয়ে। এটির যে বাস্তবায়ন কিভাবে হবে সেটি নিয়েই কিন্তু প্রশ্ন এখন দেখা দিয়েছে। এমনকি পরিবহন মালিকরাও এটি নিয়েই সন্দিহান যে এই সিদ্ধান্তটা তারা কিভাবে বাস্তবায়ন করবেন। এর আগে যখন অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল তখনই অনেকে মানে নেই। আর এটি কিভাবে নিয়ন্ত্রিত হবে এটি আসলে মোটেও বোধগম্য নয়। এবং এই সিদ্ধান্তটি অনেকেই পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। যেহেতু সময় এখনো হাতে রয়েছে, এটি হয়তো কর্তৃপক্ষ নিশ্চয়ই পুনর্বিবেচনার দাবি রাখবে। অনেক ধন্যবাদ আফজাল আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। তিনি জানাচ্ছিলেন যে আজকে করোনার যে টিকা প্রদান করা হয়েছে সে বিষয়ে, পাশাপাশি করোনা পরিস্থিতি এবং নতুন যে প্রজ্ঞাপনটি এসছে লকডাউন তুলে দেওয়ার বিষয়, সে বিষয়ে বিস্তারিত রাতের সময় আরও থাকছে। সিলেটের জকিগঞ্জে 28তম গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল বাপেক্স। মজুদ 6,800 কোটি ঘনফুট। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে 1 কোটি ঘনফুট। এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার হুমায়ুন কবির রোজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রোজ, জাফর, নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এটি একটি আজকের দিনটা বিশেষ করে স্মরণীয়, কারণ অস্ট্রেলিয়ার মতন দলের বিপক্ষে বাংলাদেশ টেস্ট কিংবা ওয়ানডেতে এর আগে তো সিরিজ জিততেই পারেনি। এই প্রথম বাংলাদেশ কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতার সাথে সাথে পাশাপাশি 4-1 ব্যবধানে সিরিজ জিতেছে। অবশ্যই নিঃসন্দেহে বাংলাদেশের বোলারদের অনেক প্রশংসা করতে হয়। আর একটা বিষয় না বললেই নয়, সেটা হলো বাংলাদেশ কিন্তু কয়েকটা রেকর্ডও করেছে। যেমন সাকিব আল হাসানের কথাই আলাদা করে বলতে হয়, তার কিন্তু এই ম্যাচটা খেলার কথাই ছিল না, পরিবারের কাছে ছুটে যাওয়ার কথা ছিল তার, কিন্তু বিসিবি সভাপতি আসলে চেয়েছিলেন যে সাকিব যেন এই ম্যাচটা খেলে যায়। এবং সেই সাকিবে কিন্তু আসলে পুরো আজকের ম্যাচের সেরা বাংলাদেশের পারফর্মার, তার 4 উইকেটের কল্যাণে কিন্তু আসলে পুরো ম্যাচের দৃশ্যপট পাল্টে গেছে। এবং সাকিব কিন্তু বিশ্বে একমাত্র ক্রিকেটার যার 1,500-এর অধিক রান, পাশাপাশি টি-20 ফরম্যাটে 100 উইকেট আছে। এবং এই রেকর্ডটি আগে একমাত্র একজনই ছিল, লাসিথ মালিঙ্গার 100 উইকেট ছিল। এবং সাকিব দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বোলার হিসেবে 100 উইকেট নিয়েছেন। আরেকটা বিষয় জাফর আপনাকে যদি বলি, রেকর্ড মানে বাংলাদেশের রেকর্ড, বাংলাদেশের অর্জন অস্ট্রেলিয়ার জন্য লজ্জা। সেটা হচ্ছে টেস্ট খেলেরও কোনো দলকে বাংলাদেশ সর্বোচ্চ দ্বিতীয় ব্যবধানে আসলে হারালো। এবং এই অস্ট্রেলিয়া কিন্তু সর্বনিম্ন স্কোর ছিল 79 রান। 2005 সালের রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে কিন্তু 79 রানে অল আউট হয়েছিল। সেটাই ছিল তাদের টি-20 ইতিহাসে সর্বনিম্ন স্কোর। কিন্তু আজকে যেটা করলো আসলে সব সর্বনিম্ন রেকর্ডের সর্বোচ্চ আসলে সর্বনিম্ন রেকর্ডটা করলো, যেটা অস্ট্রেলিয়ার জন্য আসলে খুবই লজ্জার। বিশেষ করে সাইফুদ্দিনের কথা বলতে হবে, তার 3 উইকেট এবং সাকিব আল হাসানের পারফরমেন্সে কিন্তু অস্ট্রেলিয়া পুরোপুরি ধরাশায়ী হয়েছে। অস্ট্রেলিয়া কিন্তু আসলে গত 2টি ম্যাচে একটা বিষয় না বললেই নয়, বাংলাদেশের মিরপুরের উইকেট কিন্তু রিড করেছে স্ট্রাইকের, এবং তাদের সবচেয়ে সফল বোলারকে হ্যাজেলউডকে কিন্তু দলের বাইরে রেখেছিল। এবং
স্লো মিডিয়াম পেসারদের তারা আক্রমণ করেছিল, কিন্তু সব তাদের রণকৌশল কিন্তু ভেস্তে গেছে। বাংলাদেশ ইতিহাস গড়ে কিন্তু 4-1 ব্যবধানে সিরিজ জিতে নিল। পাশাপাশি আরেকটা বিষয় জাফর আপনাকে জানাই, সেটা হলো অস্ট্রেলিয়া কিন্তু র্যাঙ্কিংয়ে 5 নম্বরে, বাংলাদেশ 10 নম্বরে। র্যাঙ্কিংয়ের উপরের দলকে কিন্তু হারালে রেটিং পয়েন্টটা বেশি পায়। হয়তো কাল পরশু আইসিসি থেকে একটা ঘোষণা আসবে, বাংলাদেশের রেটিং পয়েন্ট অন্তত আগের চেয়ে অনেক সমৃদ্ধ হবে। তো জাফর, এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছে আপনার কাছে। 4-1 ব্যবধানে অস্ট্রেলিয়াকে সিরিজ পরাজয় সাথ দিয়েছে বাংলাদেশ। সে খবর জানাতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। করোনা মহামারীর মধ্যে প্রতিদিনই আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু, কিন্তু টানা অভিযান কিংবা ব্যাপক প্রচারণা কোনো কিছুতেই ঠেকানো যাচ্ছে না এডিসের বংশবিস্তার। রাজধানীতে নির্মাণাধীন ভবনে গেলেই চোখে পড়ছে লার্ভার ছড়াছড়ি। এ অবস্থায় অসহায় সিটি কর্পোরেশন। খোদ রিহ্যাব সভাপতির মালিকানাধীন ভবনকেই করা হয় জরিমানা। দফায় দফায় চিরুনি অভিযান, মাইকিং কিংবা রোড শো, ডেঙ্গু বাহক এডিস নিধনে নানা কার্যক্রম নিয়ে প্রায় 2 মাস ধরে সরব ঢাকার 2 সিটি কর্পোরেশন। এবারের অভিযানে দেখা গেছে যেসব স্থাপনায় এডিসের লার্ভা মিলেছে তার 60%ই নির্মাণাধীন ভবন। এরই মধ্যে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানদের সংগঠন রিহাবের সঙ্গে বৈঠকও করেছে সিটি কর্পোরেশন। তবুও টনক নড়ছে কই। সোমবার গাবতলী মাদার রোড এলাকায় এমন একটি ভবনে ঢুকে হতবাক হতে হয়, যেন এডিসের খামার। জানা গেল এই ভবনের মালিক খোদ রিহাব সভাপতি শামসুল আলামিন রিয়েল এস্টেট, উনিও রিহাবের প্রেসিডেন্ট। প্রতিদিনই র্যান্ডমলি এটা পানি পরিষ্কার করি। বৃষ্টির পানি, গত রাত্রে বৃষ্টি হয়েছে, এই পানিটা যে আমরা এখন রিমুভ করতেছি। গণমাধ্যমের সামনেই ভবন মালিককে ফোন করেন মেয়র আতিক। মানে এটা খুবই একটি কি বলবো এটাকে, মানে আমরা তো মনে করছি, আমি বলছিলাম যে রিহাবের এখানে কোনো কিছু না, এখানে সব কিছু ঠিক আছে, কিন্তু এখানেই দেখলাম যে পুরাপুরি মানে কি বলবো, গ্রাউন্ড ফ্লোরের মধ্যে মশা চাষ হচ্ছে, একেবারে লার্ভা চাষ হচ্ছে বেসমেন্টে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরে 5 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। চলতি মাসেই ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 2000। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। প্রশ্নবিদ্ধ ম্যাচে শেখ জামালকে হারিয়ে বিপিএল ফুটবলে টানা দ্বিতীয় শিরোপা বসুন্ধরা কিংসের। ম্যাচের 3 ঘন্টা আগে কোচ বরখাস্ত করে বিতর্কের মুখে জামাল। 7 বছর পর জীবিত ফিরে এলেন কথিত মৃত ব্যক্তি। এই মামলায় প্রধান আসামি হয়ে 4.5 মাস হাজতবাস করেছেন বগুড়া পৌর এলাকার মানিকচকের আজিজার রহমান। ফিরে আসা শামীমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সিনেমা উপন্যাসে গল্পের মতোই মৃত ব্যক্তি জীবিত ফিরে এলেন। শামীমের জীবিত ফিরে আসার খবরে চারিদিকে শোরগোল পড়ে যায়। এখানেই শেষ নয়। সোমবার সকালে আসামি বাড়ির সামনে কথিত ওই মৃত যুবক সাইকেলে মহড়া দেন। সোমবার বগুড়া সদরে 19 নম্বর ওয়ার্ডের মানিকচক বাজারে এই ঘটনা ঘটে। মামলার প্রধান আসামি 5 মাস হাজতবাস করে জামিনে আছেন। কপালে তো ওরা ভাবছে যে আমি মরে গেছি, ওখানে সাগর উপর ডাঙ্গার সাগর উপর বাড়িতে ফালাই দিছে, ফালাই তো ওরা চলে গেছে। ওরা ভাবছে যে আমি মরে গেছি, আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। হুশ হওয়ার পরে আমি চলে গেছি আমার দাদার বাড়ি থেকে আমি ইন্ডিয়া চলে গেছিলাম হিলি যাই। ওখান থেকে মনে করেন আপনার ওই রক্ত অবস্থায় বিএসএফ আমাকে অ্যারেস্ট করার পর 30 মাস সাজা দিছে, 2 বছর জেল খাটছি। 2015 সালের 2রা জানুয়ারি মানিকচকের কর্ণপুর মহল্লার আজিজার রহমান তার বন্ধু সাকারিয়া গ্রামের শাহিনের ছেলে শামীমকে অপহরণ করে হত্যা করে লাশ গুম করে। এমন অভিযোগের ওই বছরে 18 ফেব্রুয়ারি মামলা করে শামীমের মা ঝর্ণা বেগম। পরে আজিজারকে গ্রেপ্তার করে পুলিশ পিটিয়ে তার কাছ থেকে অপহরণের পর হত্যার স্বীকারোক্তি আদায় করে বলে দাবি ভুক্তভোগীর। সাইফুল কয় স্বীকার করবো, এটা করবো, এটি লাশ পুঁতে শুচ্ছি, ওই জায়গা পাড়া দিয়ে শুচ্ছি, হাড্ডি শুচ্ছি, এভাবে বলবি তাহলে তোকে ছাড়ে দেবো, খালাস করে দেবো একবার। আমি হয় আরো যেভাবে করছে আমি ওইভাবে বলে দিয়েছি, যে বলে দেওয়ার পর আমাকে চার্জশিট করে জেলখানা পাঠিয়ে দেয়। তবে পুলিশ বলছে অপহরণ মামলায় চার্জশিট দেওয়া হলেও হত্যা মামলা সম্পর্কে কিছুই জানেন না তারা। তাকে গুম করার জন্য একটি এখানে যে মামলার কথা বললাম সেই মামলাটি হয়েছিল এবং সেই মামলার চার্জশিটও হয়েছে আদালতে, যা আদালতে বিচারাধীন আছে বা মামলাটা শেষ হয়েছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না। কথিত মৃত ব্যক্তি শামীম ফিরে এসে দাবি করেন তার উপর হামলার পর সে ভারতে পালিয়ে যায়। সেখানে বিএসএফের হাতে ধরা পড়ে জেলেও খাটে সে। সোমবারই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সম্প্রসার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে টিকা নিয়ে বিএনপি নেতারা যে বক্তব্য দিচ্ছেন তা শাস্তিযোগ্য অপরাধ। এই টিকার বিরুদ্ধে যখন অপপ্রচার হয়, সেই অপপ্রচারটা সরকারের বিরুদ্ধে নয়, সেই অপপ্রচারটা হয় জনস্বার্থ বিরোধী।
এবং জনস্বার্থ বিরোধী যদি কেউ অপপ্রচার চালায় সেটি বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তো যারা এই কাজটি করছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ এই টিকার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তারা জনস্বার্থ বিরোধী কাজ করছেন। জ্বালানি নিরাপত্তা দিবসে নতুন সুখবর পাওয়া গেল প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে। সিলেটের জকিগঞ্জে দেশের 28তম গ্যাস ক্ষেত্রের ঘোষণা দিল সরকার। নতুন এই গ্যাস ক্ষেত্রে সম্ভাব্য মজুদ রয়েছে 68 বিলিয়ন ঘনফুট গ্যাস, আর প্রতিদিন এখান থেকে 1 কোটি ঘনফুট গ্যাস যোগ করা সম্ভব হবে জাতীয় গ্রিডে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। কোনো পাইপলাইনের মুখে সাধারণ অগ্নিসংযোগ নয় এটি। আগুনের এই সৌভাগ্য শিখাকে দেশের জ্বালানি সক্ষমতা ও খনিজ সম্পদের নতুন মজুদের আলোর রেখা হিসেবেই দেখা হচ্ছে। সিলেটের জকিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রাম, এই গ্রাম থেকেই এলো সুখবরটিও। এই অনুসন্ধান কূপ থেকে ড্রিল স্টিম টেস্ট বা ডিএসটির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে এই মাটির নিচে মজুদ রয়েছে বড় আকারের প্রাকৃতিক গ্যাসের আধার। আর এর মাধ্যমেই দেশে 28তম গ্যাস ক্ষেত্র হিসেবে নতুন মজুদের জানান দিল রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাপেক্স। 9 আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসেই নতুন গ্যাস ক্ষেত্রের খবরটি দিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এই ক্ষেত্রটিতে বড় অঙ্কের আর্থিক মূল্যের পাশাপাশি এতে মজুদের পরিমাণও আশা জাগানিয়া। এটা অবশ্যই বাপেক্সের সাকসেস স্টোরি। এই গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন আমরা প্রায় 10 MMCF এর মতো গ্যাস পাবো। প্রায় 12 থেকে 13 বছর পর্যন্ত আমরা গ্যাস উত্তোলন করতে পারবো। এটার যদি আর্থিক মূল্য এখনকার সময় যাচাই করি প্রায় 1200 কোটি টাকার মতো হবে। খনিজ সম্পদ আহরণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা নীতি নির্ধারণী প্রতিষ্ঠান পেট্রোবাংলার মতে দেশে প্রমাণিত ও সম্ভাব্য মজুদ 28.2 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের মধ্যে 18.24 TCF গ্যাস এরই মধ্যে ব্যবহৃত হয়েছে। প্রমাণিত ও সম্ভাব্য মিলে ভূগর্ভস্থ মজুদ রয়েছে আর মাত্র 10 TCF গ্যাস। এ অবস্থায় নতুন এই ক্ষেত্রটি থেকে শিগগিরই আরও গ্যাস পাওয়া গেলে সংকট অনেকটা লাঘব হবে বলে আশা করছে মন্ত্রণালয়। আরও 3টি জায়গাতে কাজ চলছে এই জাকিগঞ্জে। আমরা আশা করছি যে সেখানেও হয়তো সম্ভাবনা দেখা দিতে পারবে। আমরা এখানে পাইপলাইন নির্মাণ হবে। পাইপলাইন নির্মাণ হওয়ার সবকিছু মিলে হয়তো আরও 1.5 থেকে 2 বছর সময় লাগবে। মূলত কোভিড সংক্রমণের মধ্যেই 1 মার্চ থেকে 7 মে পর্যন্ত জকিগঞ্জে অনুসন্ধান কূপ খননের কাজ করে বাপেক্সের খনন বিশেষজ্ঞ দল। গেল 15 জুন কূপে প্রথম গ্যাসের উপস্থিতি পায় প্রকৌশলীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 2-0 গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের টানা দ্বিতীয় শিরোপা জিতল বসুন্ধরা কিংস। টেবিলের শীর্ষে থাকায় সমীকরণ ছিল জিতলেই শিরোপা ঘরে তুলবে কিংসরা। অথচ বসুন্ধরা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ম্যাচের 3 ঘন্টা আগে শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিককে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরুতে আধিপত্য বিস্তার করে বসুন্ধরা কিংস। 21 মিনিটে জোনাথনের অ্যাসিস্টে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসনের গোলে লিড নেয় অস্কার ব্রুজনের দল। বিরতির পর দাপুটে ফুটবল খেলে প্রতিপক্ষের রক্ষণে কাঁপন ধরিয়ে দেয় কিংসরা। 62 মিনিটে বিশ্বনাথের পাস থেকে জোনাথনের গোলে শিরোপা নিশ্চিত হয় বসুন্ধরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ফেরির ধাক্কা। বেপরোয়া ফেরিটি শিমুলিয়া ঘাটে ভিড়তেই ট্রাক ছিটকে পড়ল 2টি প্রাইভেট কারের ওপর, বেশ কয়েকজন আহত। গণটিকাদানের তৃতীয় দিনে উপচে পড়া ভিড়। অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীদের টিকা দিতে সঠিক ব্যবস্থাপনার তাগিদ। করোনায় একদিনে প্রায় 250 মৃত্যু। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।